সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সব আপডেট সংবাদ। শুরুতে জানাবো এমন এক সংবাদ যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। ডিসেম্বর এর আগেই দেশে ফিরছেন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের গোপন বার্তায় সেনাবাহিনীতে তোলপাড়, মধ্যরাতে সেনাবাহিনী ও আকারুজ্জামানের গোপন বৈঠক। বাংলাদেশের যে কোনো মুহূর্তে বদলে যাবে রাজনৈতিক পরিস্থিতি। এদিকে আজ সারাদিনে রণক্ষেত্র উত্তাল দিল্লির রাজপথ, আরও ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ইন্টারনেট সেবা। ভারতের সরকার নরেন্দ্র মোদী পদত্যাগের দাবিতে উত্তাল ভারত। শীঘ্রই পতন হচ্ছে মোদী সরকারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ডিসেম্বরের আগে ফিরছেন শেখ হাসিনা। ভারতের গোপন বার্তায় সেনাবাহিনীতে তোলপাড়, মধ্যরাতেই সেনাপ্রধানের জরুরি বৈঠক। যে কোনো মুহূর্তে বদলে যাবে পরিস্থিতি। ভারতের গোপন বার্তা নিয়ে সেনাবাহিনীতে তোলপাড়। ভারতের কাছ থেকে আসা এমন কোন বার্তা এসছে যে বার্তাটি সেনাপ্রধানের কাছে পৌঁছে দিতেই এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছ থেকে আসা বার্তা কি তবে সেনাপ্রধানের কাছে পৌঁছে দেওয়া হলো? তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে ফিরবেন। এখন শোনা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে, মানে তিনি কিন্তু বলেন না যে আমি ডিসেম্বরে ফিরবো। ডিসেম্বরের মধ্যে, নভেম্বরে হতে পারে, অক্টোবরও হতে পারে। ডিসেম্বরে ডেডলাইন দিয়েছেন, কিন্তু ডিসেম্বরে তিনি আসতেছেন, আরো আগে তিনি আসতেছেন। তারেক রহমান নৈশভোজের ডাক দিয়েছেন বটে, কিন্তু তিনি জানেন যে শেষ পর্যন্ত শেখ হাসিনা ঢাকায় এসে নামলে এদের কারো পক্ষে, এসব নেতা দল বা শরিকদের পক্ষে সেই রাজনৈতিক জোয়ার ঠেকিয়ে দেওয়া কিছুতেই সম্ভব হবে না। যে কোনো মুহূর্তে একদিনের মধ্যে বাংলাদেশের রাজনীতির সকল প্রেক্ষাপট উলটপালট হয়ে যেতে পারে। বিতর্কতভাবে যে কূটনীতিক খেলা চলছে আন্তর্জাতিকভাবে, বর্তমানে বিএনপি জামাত এনসিপি জোট এখনো সেটা কল্পনাও করতে পারছে না। অলরেডি বিতর্কত সকল কাজ গুছিয়ে ফেলেছে ভারত। এই রাজাকারের নাতিপুতিরা পালানোরও রাস্তা পাবে না। ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা ফিরে আসার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাকে যদি ফিরতে না দেওয়া হয়, তাহলে লড়াই বেঁধে যাবে। সেই লড়াই করার জন্য ছাত্রলীগ, আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিলেও শোনা যাচ্ছে তিনি নাকি ডিসেম্বরের আগেই বাংলাদেশে প্রবেশ করতে চলেছেন। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ফ্লাইটে ওঠার কথা। সবকিছু ঠিকঠাক এবং প্রটোকল প্রস্তুত, কিন্তু ঠিক তার কয়েক ঘন্টা আগে রাতের অন্ধকারে হঠাৎ করেই সেনাপ্রধানের বাসভবনে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হলো। আমন্ত্রিত অতিথিকে আপনারা কি জানেন? খুদ প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম। এই হঠাৎ নৈশভোজের কারণ কি হতে পারে? এর উত্তর খুঁজতে আমাদেরকে একটু পেছনে তাকাতে হবে। দর্শক, কিছুদিন আগেই এই শামসুল ইসলাম সাহেব গিয়েছিলেন নয়াদিল্লিতে বিমস্টেক দেশগুলোর নিরাপত্তা উপদেষ্টাদের এক সম্মেলনে। সেখানে ভারতের ডাকাবুকো জাতীয় যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেই অজিত দোভালের সাথে তার টানা 10 মিনিট একান্ত আলাপ হয়। কূটনীতির ভাষায় 10 মিনিট কিন্তু অনন্তকাল। বৈঠকে শামসুল ইসলাম সাহেব রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি খুব ভালো করে তুলেছিলেন, কিন্তু দোভাল অত্যন্ত রূঢ়ভাবে জানিয়ে দেন দ্বিপাক্ষিক বা আঞ্চলিক কোনো ফোরামেই এই বিষয়ে আলোচনার কোনো সুযোগ এখন নেই। রণক্ষেত্র উত্তাল দিল্লির রাজপথ, 12 ঘন্টা ধরে বন্ধ ইন্টারনেট সেবা। নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত জুড়ে সংসদে ঢুকে নরেন্দ্র মোদীকে ধাওয়া করলো শিক্ষার্থীরা। এজন্য শেখ হাসিনার মতোই ভয়ানকভাবে পতনের মুখে মোদী সরকার। এর মধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে মোদীর বাসভবনে হামলা করেছে বিক্ষোভকারীরা। এই মুহূর্তে বড় খবর, মোদী সরকারের খেলা শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। আবার কি সেই বাংলাদেশের শেখ হাসিনার মতো এই ভারতবর্ষে হতে চলেছে? মোদী সরকারের পদত্যাগ চাই, ছাত্ররা আন্দোলন করছে, পথে নেবে। সোনাম মঞ্চকে পুলিশ জোর করে অনশন মঞ্চ থেকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরকারের এই অ্যাকশনের তীব্র নিন্দা জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন। সবাই এক হয়ে গেছে ভারতীয় এই পরিচয়ে। আজকেই হয়তো সিদ্ধান্ত হয়ে যাবে যে উনি পদত্যাগ করছেন কি করছেন না, কিন্তু আন্দোলনকারীদের তো এখন ডিমান্ড পধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ ক্ষোভ বাড়ছে। বিজেপি কোई सरकार नहीं, वो सिर्फ देश का गद्दार है। सरकार अगर होती तो समाज। আসসালামু আলাইকুম। হাসাহাসি তো অনেকেই করলেন, বিভিন্নভাবে হাসি তামাশা করলেন, কিন্তু তারাই তো এখন বলতে শুরু করছেন যে শেখ হাসিনা যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বললেন যে তিনি ফিরবেন মাথা উঁচু করে সগৌরবে, এবং শেষে তিনি বললেন যে এই বছরের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই ফিরবেন। নানান রকমের কাণ্ড ঘটছে আমাদের বাংলাদেশে। তারাই এখন বলতেছেন যে আমরা তার ফেরার কথা শুনে হাসাহাসি করলেও বাস্তবতা কিন্তু ভিন্ন। তিনি আদৌ ফিরতেছেন এবং ফিরবেন সেটা ধরে রাখেন। এই ধরনের কথা তারা কিন্তু অলরেডি বলতে শুরু করছে। বলুক, সত্য কথা বাস্তব কথা যত সময় ঘনিয়ে আসবে, যারা বোঝেন না
একেবারেই অবুঝ, তারাও বুঝতে পারবেন এবং তারাও বলবেন যে হ্যাঁ, ঘটনা বোধহয় সত্যই। আজকে আমি ভিডিও করতেছি জুলাই মাসের 21 তারিখে, রোজ মঙ্গলবার। আমি বলি যে আগামী সপ্তাহ অর্থাৎ এই জুলাইয়ের শেষের দিকে বাংলাদেশে আসতেছেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত, ট্রাম্পের বিশেষ দূত গৌর। কথা বলবেন হাসিনা ফেরা নিয়েও। এই যে তার আগমন, ঢাকা সফর, এই সফরকে কেন্দ্র করেই বা এই সফরের পরেই হিসাব নিকাশ কিন্তু পাল্টে যেতে পারে। বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরবো, আমি পড়ে শোনাবো, আপনারা আপনাদের বিবেক বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী বোঝার চেষ্টা করবেন, কমেন্ট বক্সেও লিখে জানিয়ে দেবেন। যে কথাগুলো বলতাম সেই কথাগুলো এখানে লেখা আছে, যার কারণে আমি শুধু দেখে দেখে পড়ে যাই, আপনারা শুনুন। চলতি মাসের শেষ দিকে ঢাকা সফর করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন এই কূটনীতিক বর্তমানে ভারতের মার্কিন রাষ্ট্রদূত। তাকে যৌথ দায়িত্ব দিয়ে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন ভারত ও বাংলাদেশকে তিনি গোরের চোখ দিয়ে দেখবেন, অর্থাৎ এই রাষ্ট্রদূত সার্জিও গোর, তার চোখ দিয়েই ট্রাম্প দেখবেন ভারত এবং বাংলাদেশকে। এই যে এখানে ছোট্ট একটা অংশে লেখা আছে, সরকারের অর্থাৎ বর্তমান সরকারের 5 মাসের মাথায় গোর বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার একাধিক দেশ সফর করেছেন, কিন্তু ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা গোর কেন পড়শি দেশ বাংলাদেশে এতদিন যাননি তা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা ছিল। তিনি কেন এতদিন বাংলাদেশে আসলেন না, জল্পনা ছিল। এখন আসতেছেন, সেটা নিয়েও কিন্তু জল্পনা আছে। দেখেন, জানা যাচ্ছে বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান চলতি মাসের 28 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন। পরদিনই সার্জিও গোরের বিমান ঢাকায় অবতরণ করতে পারে। সফরে বিদেশ মন্ত্রী খলিলুর রহমান ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গোরের একান্ত বৈঠক হওয়ার কথা। এছাড়া বাংলাদেশের প্রথম সারির কয়েকটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে প্রাথমিক আলোচনায় স্থির হয়েছে। বাংলাদেশের প্রশাসনিক ও কূটনৈতিক মহলের খবর, আসন্ন সফরে গোর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া ভূ রাজনীতিকে বিবেচনায় রেখে তারেক রহমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তারেক রহমান সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন কোন বিবেচনায়? সেটা হলো বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে বিবেচনায় রেখে। খেয়াল করেন, তাৎপর্যপূর্ণ বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আস্থাভাজন গোর এমন সময় ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন যখন সদ্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন। আসন্ন সফরে আওয়ামী লীগ নেত্রী হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। তাহলে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টা কিন্তু আলোচনার মধ্যে আছে। কূটনৈতিক মহলের খবর, 2 বছর আগে হাসিনা সরকারের পতনের প্রত্যক্ষভাবে অংশ নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশ নিয়ে ভিন্ন অবস্থান নিতে পারে। আওয়ামী লীগ সরকার যে ক্ষমতাচ্যুত হয়েছে বা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে অথবা বাংলাদেশের রেজিম চেঞ্জ যে করা হয়েছে সেটার পিছনে যে প্রত্যক্ষ অংশ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এখন সেই বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান ভিন্ন হতে পারে। এটা কিন্তু কূটনৈতিক মহলের খবর। সাবেক প্রধানমন্ত্রীর বিচার এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ায় ঢাকার ভূমিকায় একাধিক মার্কিন মানবাধিকার সংগঠন ও বিভিন্ন দলের সদস্যরা ট্রাম্প প্রশাসনের উপর চাপ তৈরি করেছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ক্রমবর্ধমান অবনতি নিয়েও মার্কিন প্রশাসন দেশ বিদেশে চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে মার্কিন নীতি তথা অবস্থানের পরিবর্তন আসন্ন বলে একাধিক মহলের খবর। শেখ হাসিনা নিজেও সম্প্রতি দলীয় সভায় বলেছেন আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন আসন্ন। এই কথাটা কিন্তু আমি আপনাদের আগে বলেছিলাম। শেখ হাসিনা কিন্তু বলছেন যে আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুতই পরিবর্তন আসন্ন, যা আওয়ামী লীগের অনুকূলে যাবে বলে তিনি আশাবাদী। ভারত সরকারও দ্বিপাক্ষিক আলোচনায় মার্কিন প্রশাসনকে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে অবহিত করেছে। দক্ষিণ ও মধ্য এশিয়া দায়িত্বে থাকা গোরের 5 মাস পর ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞ মহল মনে করছে তারেক রহমানের সরকারকে মার্কিন প্রশাসন পর্যবেক্ষণে রেখেছিল। বিগত 5 মাসে বিএনপি সরকারের কার্যকলাপ পর্যালোচনার পর ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন দূত। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে চীন সফর করেছেন।
শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার দাবি নিয়ে আগের অবস্থানই ভারত। আইন ও বিচার প্রক্রিয়ার কথা ফের বলল দিল্লি। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যাপন্ন চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী দুই দেশে অপরাধীদের হস্তান্তর করতে পারে। তবে সংশ্লিষ্ট চুক্তিতে বলা আছে বন্দি প্রত্যাপন্ন হবে কিনা সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের উপর। অর্থাৎ শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সরকারি সিদ্ধান্ত নেবে তাকে সরকারিভাবে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া বা প্রত্যাপন্ন হবে কিনা। শেখ হাসিনাকে প্রত্যাপনের দাবি সম্পর্কে ভারত সরকার এই বক্তব্য নতুন নয়। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা থাকার সময়ে এই একই জবাব দিয়েছে নয়াদিল্লি। জয়সওয়াল জানিয়েছেন বাংলাদেশের বর্তমান সরকার তরফেও তারা সে দেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর অনুরোধ পেয়েছেন, সেই দাবি খতিয়ে দেখা হচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যাপন্ন চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী দুদেশের অপরাধীদের হস্তান্তর করা হতে পারে। তবে সংশ্লিষ্ট চুক্তিতে বলা হয়েছে বন্দি প্রত্যাপন্ন করা হবে কিনা সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের উপর। অর্থাৎ শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সরকারি সিদ্ধান্ত নেবে তাকে সরকারিভাবে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া বা প্রত্যাপন্ন করা হবে কিনা। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাপনের সংবাদ এবং সম্ভাবনা নিতান্তই কম। কারণ নয়াদিল্লির চোখে তিনি ভারতে পালিয়ে থাকা অপরাধী বা আসামি নন, তিনি ভারত সরকারের অতিথি হয়ে দেশে আছেন। ভারতের বিশেষজ্ঞ মহলের বক্তব্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সেদেশের বিমান বাহিনীর কর্তারা সামরিক বিমানে করে দিল্লিতে পৌঁছে দিয়ে গিয়েছিলেন, ফলে তিনি দেশ থেকে পালিয়ে এসেছেন এ কথা বলার কোনো অবকাশ নেই। তাছাড়া তার বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে সেগুলো তিনি দেশত্যাগ করার পর দায়ের করা হয়। সংশ্লিষ্ট মামলাগুলির একটিতেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রণালয় মুখপাত্র জয়সওয়াল স্পষ্ট করে বলেন আইনের পাশাপাশি বিচার প্রক্রিয়াও খতিয়ে দেখবে ভারত। বাংলাদেশ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে সেটি বৈধতা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হাসিনার বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে। ভারতের গোপন বার্তা নিয়ে সেনাবাহিনীতে তোলপাড়, সেনাপ্রধানের নৈশভোজ ও নেপথ্যের হিসাব। ইস্তাম্বুল যাওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে গভীর রাতে কিসের এত জরুরি বৈঠক? কে ইস্তাম্বুল গেলেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল ভোরে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং রওনা দেওয়ার ঠিক আগের রাতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামের সাথে একটি বৈঠক করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছ থেকে আসা বার্তা কি তবে সেনাপ্রধানের কাছে পৌঁছে দেওয়া হলো? সম্প্রতি বাংলাদেশের শীর্ষ সামরিক ও রাজনৈতিক অন্দরে ঘটে গেছে এক অবিশ্বাস্য নাটকীয়তা। একদিকে পদোন্নতি নিয়ে মতপার্থক্য, অন্যদিকে বিদায়ী নৌপ্রধান ও সরকারের ভেতরে অজানা মনস্তাত্ত্বিক টানাপোড়েন। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের অনুসন্ধানী প্রতিবেদনটি, যেটি উত্তর পূর্ব ভারতের খ্যাতনামা গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশ হয়েছে এবং এটি প্রকাশের পর শুরু হয়েছে তুমুল আলোচনা। চলুন জেনে নেওয়া যাক কি ঘটেছে ভারতের বার্তা থেকে শুরু করে সেনাপ্রধানের তুরস্ক সফর পর্যন্ত। ঘটনার সূত্রপাত নয়াদিল্লি থেকে। বিমস্টেক ডিফেন্স অ্যাডভাইজারদের সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম। সেই সম্মেলনের ফাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে টানা 10 মিনিট কথা বলার সুযোগ পান তিনি। বৈঠকে ব্রিগেডিয়ার ইসলাম রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়টি উত্থাপন করেছিলেন, কিন্তু অজিত দোভাল সরাসরি জানিয়ে দেন দ্বিপাক্ষিক কিংবা আঞ্চলিক কোনো ফোরামেই এই বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। ঢাকা ফেরার পরই ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার বাসভবনে একটি বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানান। ইস্তাম্বুল সফরের ঠিক কয়েক ঘন্টা আগে এই বৈঠক হওয়ায় একে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ ধারণা করা হচ্ছে ভারতের কাছ থেকে আসা এমন কোনো বার্তা এসছে যে বার্তাটি সেনাপ্রধানের কাছে পৌঁছে দিতেই এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। আপনারা জানেন ইতিমধ্যে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন এবং তার ফেরা নিয়ে অবশ্যই ভারত, বাংলাদেশের সেনাবাহিনী, আমেরিকা, চীন, রাশিয়া ইত্যাদি নানা রকম আন্তর্জাতিক সমীকরণ এখানে মিশে আছে। এই সমীকরণেরই কোনো বার্তা কি অজিত দোভাল দিয়েছেন ব্রিগেডিয়ার শামসুল ইসলামের মাধ্যমে? এবং সেই বার্তাটা কি সেনাপ্রধানের কাছে তড়িৎ গতিতে পৌঁছে দেবার জন্যই কি সেনাপ্রধান যেদিন ইস্তাম্বুল গেলেন তার ঠিক আগের রাতে ভোরে গেছেন সেনাপ্রধান, মধ্যরাত পর্যন্ত বৈঠক করেছেন, বৈঠক করে ভোরে চলে গেছেন? বিশেষ কোনো বার্তা অবশ্যই আছে। তবে এই নৈশভোজের প্রেক্ষাপট শুধু ভারতের বার্তাতেই সীমাবদ্ধ ছিল না, এতে উপস্থিত ছিলেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানও। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে কিন্তু এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি। আদতে অ্যাডমিরাল হাসানের জন্য এটি ছিল একটি বিদায়ী সংবর্ধনা। বলে রাখা ভালো, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যে ছদ্মবেশী সামরিক অভ্যুত্থান ঘটেছিল তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই অ্যাডমিরাল হাসান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তৎকালীন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। সেই সময় জেনারেল দ্বিবেদীর সাথে যোগাযোগের পরই সামরিক বাহিনী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গত সপ্তাহে বিদায়ী নৌপ্রধান অ্যাডমিরাল হাসানের চাকরির মেয়াদ বৃদ্ধি মঞ্জুর করেনি। পাকিস্তানপন্থী হিসেবে বর্ণিত
এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক থাকার অভিযোগ ওঠা এই বিদায়ী নৌপ্রধানকে পশ্চিমা কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠাবে কিনা তা নিয়ে বর্তমান সরকারের অভ্যন্তরে আলোচনা চলছে। এখানে পাকিস্তানপন্থী কথাটা এসছে। কোনো বাহিনী প্রধান পাকিস্তান সফর করেছেন প্রথম এই বিদায়ী নৌপ্রধান মিস্টার হাসান। এই নৈশভোজের পেছনে ছিল আরো একটি বড় কারণ। বিশ্বস্ত সূত্র অনুযায়ী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার পদোন্নতি ও পদায়ন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল। বিগত কয়েক মাস ধরেই সরকার 3 জন মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি আটকে রেখেছে। তুরস্কে রওনা হওয়ার ঠিক আগের রাতে এই নৈশভোজের মাধ্যমে মূলত সেনাপ্রধান ও নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার দূরত্ব ও মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সাংবাদিক এনায়েত কবির এখানে আরেকটি বিষয় তার স্টোরিতে তুলে ধরেছেন, সেটি হলো ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ দেওয়ার বিষয়টি অনেককেই অবাক করেছে। কারণ 2024 সালের 5 অগাস্টের আগ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন সহ রাজনৈতিক নানা বিষয় আকবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এমনকি 5 অগাস্ট সেনাপ্রধান বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক হয়েছিল, এই মূল সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন কিন্তু এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। পরবর্তীতে তিনি সিন থেকে আউট হয়ে গেছেন। যেভাবে বিএনপির ত্যাগী নেতারা মন্ত্রিপরিষদ বা কোনো সুবিধাজনক জায়গায় সরকারি স্থান পাননি, ঠিক তেমনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর দীর্ঘদিন বিএনপির সাথে কাজ করেও তিনি কিন্তু কোনো সুবিধাজনক অবস্থান পাননি। তারেক রহমান ঢাকায় ফেরার পর থেকে জেনারেল আকবরকে বিএনপি কিংবা সরকারের কোনো ভূমিকায় আর দেখা যায়নি। তবে গত সপ্তাহে তাকে কুর্মিটোলা গল্ফ ক্লাবে বেশ প্রফুল্ল মেজাজে দেখা গেছে। এবার আসি সেনাপ্রধানের তুরস্ক সফরের মূল উদ্দেশ্যে। ড্রাগন ও বাইরাক্টারের মতো তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি সরাসরি পরখ করে দেখতে সেনাপ্রধান তুরস্ক সফরে গেছেন। আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী এই সফরে তিনি একাধিক তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রির সুবিধা ঘুরে দেখবেন। তাছাড়া তুর্কি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সদস্য ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের লক্ষ্যে মতবিনিময় করবেন। সবচেয়ে বড় সংবাদ হলো এই সফরের মাধ্যমেই বাংলাদেশের বগুড়া বিমান ঘাঁটিতে তুরস্কের একটি ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলার বিষয়টি চূড়ান্ত হতে পারে। উল্লেখ্য, এর মাত্র কয়েক শত আগেই সামরিক প্রযুক্তি স্থানান্তরের বিষয়টি নিয়ে আলোচনা করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া সফর করেছিলেন। ভূ রাজনীতি, দেশের অভ্যন্তরীণ সামরিক পদায়ন ও প্রযুক্তিগত আধুনিকায়নের এই মেগা সমীকরণ শেষ পর্যন্ত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। এখন যখন বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক বিষয়ে বিভিন্ন দৌড়ঝাঁপ, অনেকের গলা শুকিয়ে আসা এবং শেখ হাসিনার সেই বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি যে দিলেন যে এই বছরের মধ্যেই ফিরবেন এবং পরবর্তীতে বললেন যে ডিসেম্বরের মধ্যেই ফিরবেন, মানে তিনি একটা সীমারেখা টান দিলেন যে এর বাইরে যাবে না, ডিসেম্বরের মধ্যেই ফিরবেন। তখনও অনেকে বলছেন যে এটা স্ট্যান্ডবাজি, রাজনৈতিকভাবে স্ট্যান্ডবাজি, নিজের দলের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য তিনি কথাগুলো বলছেন। আদৌ বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি দেখে কোনোভাবেই সেটা বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, তখন সেরকমই পরিবেশ পরিস্থিতি ছিল, কিন্তু আপনি ভাবুন তো, বর্তমান সময় দেখেন তো, তিনি ওই সাক্ষাৎকারটি কবে দিয়েছেন, আজকে কয়দিন অতিবাহিত হলো, এবং এই অল্প কয়েকদিনের মধ্যে রাজনৈতিক পরিবেশটা কতভাবে পাল্টে গেল এবং পাল্টে যাচ্ছে। আপনি একটু মিলানোর চেষ্টা করুন। তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে ফিরবেন। এখন শোনা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে, মানে তিনি কিন্তু বলেন না যে আমি ডিসেম্বরেই ফিরবো, ডিসেম্বরের মধ্যেই, নভেম্বরে হতে পারে, অক্টোবরও হতে পারে, আপনার আগস্ট হতে পারে, সেপ্টেম্বর হতে পারে, ঠিক নাই তিনি কবে ফিরবেন, কিন্তু তিনি ফিরবেন। এখন আবার শোনা যাচ্ছে যে চীন আর ভারত একত্রিত হতে যাচ্ছেন, তাদের মানে হাত মিলানো যেটাকে বলা হয়, তারা আঞ্চলিক স্বার্থে তারা একত্রিত হতে যাচ্ছেন এবং শেখ হাসিনা দেশে ফেরা ত্বরান্বিত হচ্ছে, এটা শোনা যাচ্ছে। আবার অপর প্রান্তে শোনা যাচ্ছে যে ভারত আমেরিকা তারা একটা সমঝোতায় আসছে, আঞ্চলিক স্থিতিশীলতা, উগ্রবাদীদের দমন, এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেছে এবং তারা কাজ করতেছে, এই ধরনের বক্তব্য শোনা যাচ্ছে। কিন্তু মেন পয়েন্টে আমাকে কথা বলতেছি না, মেন পয়েন্টটা কোথায়, কি সেই মেন পয়েন্ট? এখানে বিষয় হলো যে বাংলাদেশের পক্ষ থেকে ভারত বরাবর এত বড় ধরনের হুমকি ইতিপূর্বে দেওয়া হয় নাই। যেটা দেওয়া হয়েছিল ডক্টর ইউনূসের শাসনামলে ইউনূসের নিয়োগকর্তারা দিয়েছিলেন, তো তারা পুরো মানে 7টা রাজ্যকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ভারতের পক্ষ থেকে কোনো প্রকার একটু শব্দ নাই, তাদের বক্তব্য যে পাল্টা বক্তব্য দেওয়া, একটু হুঁশিয়ারি করা, সেরকম কোনো নাই। এবং সেটার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস সরকার তখনকার সময়ে তাকে যে কূটনৈতিকভাবে জানানো, সচেতন করা, সাবধান করা, হুঁশিয়ারি দেওয়া, কোনো কিছু আমরা দেখলাম না। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তার একটা বক্তব্য আমি শুনেছিলাম, এই যখন পশ্চিমবঙ্গের নির্বাচন হয়ে গেল, বিজেপি জয় জয়কার হলো, শুভেন্দু অধিকারী এখন তো মুখ্যমন্ত্রী, তারপরে
তিনি কলকাতা এসে বলেছিলেন যে কাজ শুরু হয়ে গেছে, এই বাংলায় তো হলো, ওই বাংলায় কাজ শুরু হয়ে গেছে। তিনি কি করবেন এখানে আসেন, মূল পয়েন্টটাই এখানে। তিনি কি বাংলাদেশ দখল করবেন, বাংলাদেশের এজেন্ট চেঞ্জ করবেন? না। কিন্তু এই বাংলাদেশে বসবাস করা, এই বাংলাদেশে চলাফেরা করা, রাজনীতি করা যে সমস্ত ব্যক্তি বা গোষ্ঠী বা সংগঠন তার দেশের জন্য হুমকি স্বরূপ, তাদেরকে কি বলে যে সাইজের মধ্যে নিয়ে আসা। তারা যেটা বলছে, দেখো মানে এইটা ঘুরে ফিরে বাংলাদেশের উপরই আমরা সন্দেহটা করেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না, সেরকম কিছু না। শুধুমাত্র দেখেন সেই কথাগুলো কারা বলেছিলেন, মুখে যাই বলুক না কেন, প্রকাশ্যে আমরা যাদেরকে বলতে শুনছি, তারা মুখে মুখে যত দেশপ্রেমের কথা বলুক না কেন, কিন্তু প্রকৃতপক্ষে তো তারা ৭১-এর বিপক্ষের শক্তিদেরই গর্জন আমরা শুনেছিলাম। তাহলে তাদের সাইজ, আওয়ামী লীগের যে চাওয়াটা, আওয়ামী লীগের যে চেষ্টাটা, এই সকল কিছু মিলানোর চেষ্টা করেন। এখন আমার মনে হচ্ছে যতটুকু শোনা যাচ্ছে কূটনৈতিক মহলে আলোচনা, বিশেষজ্ঞদের বিশ্লেষণ, তারপরে যারা খোঁজখবর রাখেন তাদের বক্তব্য, সকল কিছু একত্রিত করে আমার কাছে মনে হচ্ছে যে ডিসেম্বরে ডেডলাইন দিয়েছেন, কিন্তু ডিসেম্বরে তিনি আসতেছেন না, আরো আগে তিনি আসতেছেন, এবং সকল কিছু অতি দ্রুতই হবে বলে আমার মনে হচ্ছে। এবং তিনি আসবেন, আর তিনি পা দেওয়া মাত্রই দেশে কি হতে পারে, বিশেষ করে দেশবিরোধী যারা আছেন তাদের কাঁপাকাঁপি, গলা শুকিয়ে ওঠা, এগুলো দেখলেই বোঝা যায়। এখন শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এই ঘোষণা যখন দিয়ে বসেছেন, এবং এমনকি রীতিমতো ব্যাপক হাসিনা বিরোধী অবস্থানে থাকা ব্যক্তিবর্গ বলছেন, শেখ হাসিনা যখন বলেছেন নিশ্চয়ই তার কাছে যথেষ্ট সবুজ সংকেত আছে, তিনি নিশ্চয়ই সিগন্যাল পাচ্ছেন। শেখ হাসিনা যখন বলেছেন তিনি এমন একরোখা, তিনি নিশ্চয়ই দেশে ফিরে ছাড়বেন, এসব বক্তব্য যখন আসছে, এবং সবচেয়ে যে কথাটা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা তো দেশে ফিরলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে, কারণ কিছুতেই রাজপথ আর তারেক রহমান কন্ট্রোল করতে পারবেন না। তখন তারেক রহমান আবারও শরিক দলগুলোর সঙ্গে খাতির করার চেষ্টা করছেন। তিনি ইউনুসের স্টাইলে, ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন যা ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা করে যেতেন, এবং তারপর মাইলস্টোনে স্কুল কলেজ ভবনের উপর হঠাৎ করে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়াই হোক, কিংবা যে কোনো ঘটনা দুর্ঘটনায় ঘটুক না কেন, তিনি যে মানে তার তফসিল আরো পেছানোর ইচ্ছা, এরকম যে কোনো ঘটনা দুর্ঘটনার পরেই যে তিনি মনে করে দেখেন যমুনায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকতেন, এবং তারপর সকলে মিলে কমলার জুস খেতে খেতে নানা রকম আলাপ আলোচনা করতেন। কিন্তু ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে কিন্তু বলেছিলেন ইউনুস সাহেব সব শোনেন, কোনো বিষয়ে কোনো মন্তব্য করেন না। সেই ধারাটাকে গ্রহণ করে, সেই পথটাকে গ্রহণ করে তারেক রহমান এখন শরিকদের, যারা খুব ক্ষেপে আছেন, সেই শরিকদের ১৫০ জন প্রতিনিধিকে এক নৈশভোজে দাওয়াত দিয়ে দিয়েছেন। সবাই মিলে আসুন, যমুনায় প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ খান, ডিনার খান, এবং ভাবুন আপনারাও বিএনপির সঙ্গে শরিকি আছেন। কিন্তু পরিস্থিতিটা এমন, ধরেন জমিয়তে উলামায়ে ইসলামীর মতো দল, যাদেরকে ৪টা আসন বিএনপি নির্বাচনে তাও ছেড়ে দিয়েছিল, কিন্তু তারা একটা আসনেও নির্বাচনে জিতে আসতে পারে নাই, কারণ তাদের কথা হচ্ছে প্রত্যেকটা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল। কাজেই ওই জমিয়তে উলামায়ে ইসলাম যারা মনে করে কওমি মাদ্রাসাকে তারা বিএনপির পক্ষে ধরে রেখেছিল, তারা জামায়াতের ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছিল, বিএনপি তাদের দেখে রাখে নাই। নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্নার, তারা বুঝতেই পারছে না এই ডিনারে তাদের যাওয়াটা ঠিক হবে কিনা, কারণ তাদের এই যে জাতীয় নেতা মাহমুদুর রহমান মান্না, তাকে পর্যন্ত বিএনপি একটা আসন ছাড় দিল না, সে কথা ভেবে তারা ভীষণভাবে অপমানিত বোধ করছে। জেএসডি রব মানে জাসদ রব, আসম আব্দুর রবের দল, তারাও কিন্তু বিএনপির এই শরিক দলের মধ্যে আছে। তারাও এখন এই ডিনারে যেতে রাজি নয়, কারণ তারা বলছে জাসদের আসম আব্দুর রব তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী মাসের পর মাস। কই বিএনপির কোন সিনিয়র নেতাও তো আসম আব্দুর রবকে একবার দেখতে গেল না। রবের দলেরও প্রত্যাশা ছিল তারাও দু একটা আসন ছাড় পাবে। যেসব শরিকেরা আসন ছাড় পেয়েছিলেন তাদের মধ্যে আন্দালিব রহমান পার্থ জিতে এসেছেন, জোনায়েদ সাকি জিতে এসেছেন, নুরুল হক নুরু জিতে এসেছেন। আবার নুরুল হক নুরুর দলের রাশেদ খানের মতো অনেকেই, যেমন সাদাত সেলিম এলডিপি, এরকম অনেকেই তারা নিজ দল বাদ দিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে রীতিমতো ঢুকে পড়েছিলেন বিএনপিতে, দলের পদ সব বাদ দিয়ে। কর্নেল উলি আহমেদ তো নির্বাচনের আগেই বিএনপি জোট থেকে বেরিয়ে জামাত জোটে গিয়ে যোগ দিয়েছেন। এহেন অবস্থায় তারেক রহমান এখন আবার শরিকদের একত্র করতে চাইছেন, কিন্তু শরিকরা বলছেন ১৫০ জনকে একসাথে ডাকলে আসলে আলাপের সুযোগ কোথায়, এবং শরিকরা বলছেন যে তারেক রহমান খুব আমাদেরকে বলে এসেছেন, আমরা তো বলি নাই যে রেইনবো সরকার গঠন করবেন, এখন বিএনপি ছাড়া তার সরকারে আর কেউ নাই কেন, আর এসব জোনায়েদ সাকি, নুরুল হক নুরু, ববি হাজ্জাজকে নিলেই কি সেটা একটা সর্বদলীয় সরকার হয় কিনা, সে প্রশ্ন তারা তুলছেন বারে বারে। কিন্তু তারেক রহমান শেখ হাসিনার ভয় কাটাতে এই শরিকদের যমুনায় ডেকেছেন বটে।